কাতারে হামলার পর আরব দুনিয়ার ঘুম ভাঙল। আকাশে হঠাৎ গর্জে উঠল যুদ্ধ বিমান। কাতারের রাজধানী দোহা, আলো ঝলমলে শহর, এক মুহূর্তেই কেঁপে উঠল ইসরায়েলের বোমা হামলায়। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা। নাম দেওয়া হয়েছে অপারেশন সামিট অফ ফায়ার। কিন্তু এই আগুনের শিখা ছড়িয়ে পড়েছে পুরো আরব বিশ্বে। বিস্ময় থেকে প্রতিরোধ। ইসরায়েলের কাতার আক্রমণ যেন এক ভূমিকম্প। শুধু দোহাই নয়, কেঁপে উঠল কায়রো, রিয়াদ, আলজিয়ার্স, সব আরব রাজধানী। বহুদিনের ভাঙাচোরা সম্পর্ক, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে হঠাৎ যেন সবাই এক সুরে কথা বলতে শুরু করলো, আমাদের নিজস্ব প্রতিরক্ষা জোট চাই। মঞ্চে এলো মিশর। এই নাটকের কেন্দ্রীয় চরিত্র মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। তিনি ঘোষণা দিলেন মিশর 20,000 সৈন্য দিতে প্রস্তুত যদি গড়ে ওঠে যৌথ আরব বাহিনী। প্রস্তাবটা নতুন নয়, প্রায় 9 বছর আগে এমন এক প্যান আরব ফোর্স গঠনের কথা উঠেছিল। তখন সেটি কাগজেই আটকে ছিল, কিন্তু কাতারের মাটিতে ইসরায়েলি হামলা পুরনো সেই কাগজে নতুন আগুন জ্বালিয়ে দিল। ন্যাটো স্টাইল বাহিনী। কায়রোর পরিকল্পনা স্পষ্ট, ইউরোপের ন্যাটোর মতোই একটি আঞ্চলিক সামরিক জোট। যে কোনো আরব রাষ্ট্র আক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে এই বাহিনী। কমান্ড ভাগাভাগি হবে, যাতে একটি রাষ্ট্র সব ক্ষমতা দখল করতে না পারে। আল সিসি চান মিশর থাকুক নেতৃত্বে, সৌদি আরব বা কোনো উপসাগরীয় দেশ থাকবে দ্বিতীয় কমান্ডে। প্রস্তাবে মরক্কো, আলজেরিয়া এবং আরও কয়েকটি দেশের নামও উঠেছে। লক্ষ্য আঞ্চলিক ভারসাম্য নিশ্চিত করা। কূটনৈতিক দাবি। একজন নাম প্রকাশ না করা মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, কবে, কোথায়, কিভাবে বাহিনী মোতায়েন করা হবে তার জন্য একটি কাঠামো তৈরি হচ্ছে। আল আখবার পত্রিকার দাবি, এই বাহিনীর গঠন হবে রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্যের ভিত্তিতে, অর্থাৎ শুধু শক্তি নয়, রাজনীতিও সমান গুরুত্ব পাবে। আগুনে ঘি। ইসরায়েল ভেবেছিল হামাস নেতাদের আঘাত করবে, কিন্তু বাস্তবে যেন পুরো আরব দুনিয়াকে এক সুতোয় গেঁথে দিল। দোহা ইতিমধ্যেই ঘোষণা করেছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। সেখানে আলোচনার টেবিলে বসে একটাই প্রশ্ন ঘুরবে, আর কতদিন প্রতিরোধহীনভাবে আঘাত সহ্য করবে আরবরা? অনিশ্চিত ভবিষ্যৎ। ইতিহাস বলে আরব বিশ্ব বহুবার ঐক্যের কথা বলেছে, কিন্তু বিভাজনেই শেষ হয়েছে সেই স্বপ্ন। এবার কি ভিন্ন কিছু ঘটতে চলেছে? আল সিসির 20,000 সৈন্য কি সত্যিই একটি নতুন শক্তির সূচনা করবে, নাকি আবারও রাজনৈতিক দ্বন্দ্বে হারিয়ে যাবে? কিন্তু আরব দুনিয়ার চোখে জ্বলছে নতুন আগুন, প্রতিশোধের নয়, প্রতিরোধে। শত্রুর আঘাতেই শুরু হতে পারে আরব ঐক্যের সবচেয়ে বড় অধ্যায়। মধ্যপ্রাচ্যের আকাশে এক রাত, অন্ধকারে লুকিয়েছিল 12টি যুদ্ধ বিমান। মুহূর্তে ভেদ করলেও দোহার আকাশ। কূটনৈতিক এলাকার বুক চিরে ছুটল আগুনের রেখা। আর সেদিন রাতেই পৃথিবী শিখল এক নির্মম শিক্ষা। ভৌগোলিকভাবে ক্ষুদ্র হলেও কাতারের প্রতিরক্ষা সত্যিই ক্ষুদ্র। হ্যাঁ, কাতার ছোট্ট একটি মানচিত্র, কিন্তু তার অস্ত্রভাণ্ডার স্বপ্নের থেকেও বিশাল। আকাশ প্রতিরক্ষার মঞ্চে সাজানো ফ্রান্সের মিস্টার মিসাইল, ব্রিটেনের রেপিয়ার, নরওয়ের নাসামস আর দূরপাল্লার অভিভাবক আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম। বিশ্বের সেরা প্রযুক্তির স্তর ভিত্তিক প্রতিরক্ষা, যা দেখে আঞ্চলিক শক্তি ইরানও দীর্ঘশ্বাস ফেলে। কাতার ছিল গর্বিত, ছিল আত্মবিশ্বাসী। আকাশের প্রতিটি কোণা নাকি তার নজরে। কিন্তু সেই আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিল ইসরায়েলের 12টি যুদ্ধ বিমান। প্রতিরক্ষা স্তর ভেঙে পড়লেও যেন কাগজের দেয়াল। রাডার নীরব, মিসাইল অচল, আর দোহা অরক্ষিত। এক মুহূর্তে প্রশ্ন ছুটল, এ কি নিছক ব্যর্থতা, নাকি আগে থেকেই জানা ছিল সবকিছু? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন প্যাট্রিয়ট সিস্টেমই এই কাহিনীর ট্র্যাজেডি। আমেরিকার তৈরি, ইসরায়েলের বন্ধু। তাহলে কি কোডের ভিতরে লুকিয়ে ছিল বিশ্বাসঘাতকতা? ইসরায়েল কি সহজেই নিষ্ক্রিয় করে দিয়েছিল? কাতারের ঢাল অন্য এক ব্যাখ্যা। কাতারের প্রতিরক্ষা ছিল স্থাপনা ভিত্তিক। রক্ষিত ছিল বন্দর, বিমান ঘাঁটি, তেলকূপ। কিন্তু গোটা আকাশসীমা, সেখানে রয়ে গেছে ফাঁক। আর সেই ফাঁক দিয়ে নেমে এসেছে বজ্রপাতের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান। সবচেয়ে নাটকীয় স্বীকারোক্তি এলো কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছ থেকে। তার কণ্ঠে হতাশা, চোখে বিস্ময়। তিনি বললেন, ইসরায়েল এমন প্রযুক্তির মিসাইল ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়েনি। মানে প্রতিরক্ষা ছিল অন্ধকারে, আর শত্রু তখন আকাশের বুকে নৃত্য করছিল।
তেল সমৃদ্ধ কাতার চেয়েছিল শক্তির প্রতীক হতে, কিনেছিল সেরা অস্ত্র, সাজিয়েছিল সেরা প্রতিরক্ষা। কিন্তু যুদ্ধের থিয়েটারে প্রমাণিত হলো অস্ত্র নয়, চালনার দক্ষতাই আসল শক্তি। আধুনিক সরঞ্জাম থাকলেও সীমাবদ্ধ ছিল প্রযুক্তিগত দক্ষতা। ফল অদৃশ্য হাতুড়ির আঘাতে ভেঙে পড়ল পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ক। এই দৃশ্য যেন এক মহাকাব্যের ক্লাইম্যাক্স। ছোট্ট এক দেশ, হাতে বিশাল ভান্ডার, কিন্তু এক আঘাতেই উন্মোচিত হলো ভঙ্গুরতা। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু একটি আকাশসীমা লঙ্ঘন নয়, বরং এক নীরব বার্তা। মধ্যপ্রাচ্যের দাবার ছকে কাতার কেবল খুঁটি, রাজা নয়। তাহলে প্রশ্ন জাগে, এটা কি সত্যিই প্রতিরক্ষার ব্যর্থতা, নাকি এর আড়ালে আছে অদৃশ্য সমঝোতা? উত্তর কেউ জানে না, তবে ইতিহাস জানবে। সেদিন রাতে দোহার আকাশে জ্বলে উঠেছিল আগুন, আর ভেঙে গিয়েছিল কাতারের অহংকার। নেতানিয়াহুর আগুনে ঘোষণা, ফিলিস্তিন নয়, এবার পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। দোহা, কূটনৈতিক আলোচনার শহর হঠাৎই কেঁপে উঠল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েলের বিমান থেকে ছুটল আগুন, লক্ষ্য ফিলিস্তিনি নেতৃত্ব, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি টেবিলে বসেছিলেন। মুহূর্তেই ধ্বংস হয়ে গেল আশা। গাজার রক্তক্ষয়ী যুদ্ধ থামার আগে শুরু হলো নতুন অধ্যায়। এই হামলা যেন শুধু কাতার নয়, পুরো বিশ্বকেই হুমকি দিয়ে বলল, ইসরায়েলের আগুনের হাত পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। 2 বছরের কম সময়ে গাজায় নিহতের সংখ্যা 64,000 ছাড়িয়েছে, অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল এটিকে ইতোমধ্যেই গণহত্যা বলেছে, কিন্তু দোহা হামলা গল্পটিকে অন্য উচ্চতায় নিয়ে গেল। এবার আঘাত হলো একটি স্বাধীন রাষ্ট্রে, যা স্পষ্ট জানিয়ে দিল ইসরায়েল শুধু ফিলিস্তিন দখলেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক আইন ও কূটনীতির বুকেও আঘাত করছে। যুদ্ধবিরতির ভ্রান্ত ধারণা, ইসরায়েলের ইতিহাস খুললেই স্পষ্ট হয় তাদের অভিধানে যুদ্ধবিরতি শব্দটি নেই। যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রও এখন যুদ্ধ থামানোর প্রস্তাব আনে, ইসরায়েল তখনও তা উপেক্ষা করে, কারণ এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে দখল, নিপীড়ন আর ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করার নীতির ওপর। দোহা হামলা তাই কেবল একটি শহরে আঘাত নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। পশ্চিমাদের হঠাৎ জাগরণ, অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। গাজায় হাজারো নারী শিশুর মৃত্যুতে নীরব থাকা পশ্চিমা শক্তিগুলো এবার হঠাৎ মুখ খুলল। ব্রিটেন, ফ্রান্স, এমনকি ভারতও নিন্দা জানালো দোহায় ইসরায়েলি হামলার। প্রশ্ন উঠছে, একটি ক্ষেপণাস্ত্রকে হাজারো লাশের চেয়ে ভয়াবহ, নাকি তারা অবশেষে বুঝতে পারছে ইসরায়েলের আগ্রাসন একদিন তাদের নিরাপত্তার গায়েও আগুন ধরাতে পারে? এখানেই উন্মোচিত হয় আন্তর্জাতিক রাজনীতির ভণ্ডামি। ওয়াশিংটনের দ্বিমুখী ভাষা, হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট নিন্দা জানালেও যোগ করলেন, হামাসকে নির্মূল করাই চূড়ান্ত লক্ষ্য। প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আশ্বাস দিলেন এমন হামলা আর হবে না, অথচ বাস্তবে তিনি ইসরায়েলের ওপর কোনো নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। ফলে ওয়াশিংটনের আশ্বাস দোহায় শোনা যাচ্ছে ফাঁকা বুলি হিসেবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস গর্জে উঠলেন, ইসরায়েলের দীর্ঘ হাত শত্রুকে যে কোনো জায়গায় আঘাত করবে। সেই সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু কাতারকে হুমকি দিলেন, সন্ত্রাসীদের যদি আশ্রয় দাও, আমরা নিজেই ব্যবস্থা নিব। সন্ত্রাসী কাকে বলা হবে তার সংজ্ঞাও তারা নিজের মতো বানিয়ে নিচ্ছে। 6 দেশে হামলার নজির। আল জাজিরার তথ্য অনুযায়ী মাত্র 72 ঘন্টায় ইসরায়েল হামলা চালিয়েছে অন্তত 6 দেশে, ফিলিস্তিন, কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনে। এতে গোটা মধ্যপ্রাচ্যই পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইউরোপে মোসাদের টার্গেট হত্যার ইতিহাসও মনে করিয়ে দেয় ইসরায়েলের আগ্রাসন কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক হুমকি। দোহা হামলার মাধ্যমে নেতানিয়াহু যেন মুখ ফসকে সত্য প্রকাশ করলেন, এ লড়াই কেবল ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, পুরো বিশ্বের বিরুদ্ধে। প্রশ্নটা এখন সবার সামনে, কে নিরাপদ, আর কতদিন আন্তর্জাতিক আইনকে ছিঁড়ে ফেলে ইসরায়েল তার আগুন ছড়িয়ে দেবে? একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না। একটাই বার্তা স্পষ্ট, যদি আজ লাগাম টানা না হয়, আগামীকাল কার মাথার ওপর পড়বে সেই ক্ষেপণাস্ত্র কেউ জানে না। দোহায় মুসলিম বিশ্বের জোট, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন মঞ্চ। দোহা, আকাশে ধোঁয়া এখনো মিলায়নি। যে শহর আগুনে কেঁপেছিল, সে শহরে হয়ে উঠছে প্রতিরোধের মঞ্চ। ইসরায়েলের আকস্মিক হামলায় 6 জন নিহত হয়েছিল, তাদের মধ্যে ছিলেন এক কাতারি নিরাপত্তা কর্মীও। ইসরায়েল দাবি করেছিল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে নির্মূল করা,
কিন্তু ফল হয়েছে উল্টো। আরব মুসলিম দুনিয়ার বুকে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন, আর সেই আগুনে ডেকে আনছে অভূতপূর্ব সমাবেশ। হামলার দিনই চলছিল দোহায় এক গুরুত্বপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল আলোচনায়, কিন্তু বৈঠকের টেবিল ভেঙে গিয়েছিল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েল হামলার পর প্রকাশ্যে বলেছিল তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি, তবে আফসোস শুধু একটাই, ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে পারেনি। এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো অঞ্চল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও নীরব থাকেনি, সর্বসম্মতভাবে নিন্দা জানায় দোহায় ইসরায়েলি হামলার। এর পরপরই কাতার ডাক দেয় জরুরি আরব ইসলামিক সম্মেলনের। সোমবারে সেই সম্মেলনে একত্র হবেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর 70টিরও বেশি দেশের নেতা। দোহা পরিণত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন কাতার একা কোনো পদক্ষেপ নেবে না, লড়াই হবে সমষ্টিগত প্রতিক্রিয়ায়। ইতোমধ্যেই নিশ্চিত অংশগ্রহণের ঘোষণা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আসছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও যোগ দিচ্ছেন। তালিকা দীর্ঘ হচ্ছে, বার্তা স্পষ্ট, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামনে এবার দাঁড়াতে চায় মুসলিম দুনিয়া এক হয়ে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি দিলেন এক ঝাঁকুনি। তিনি বললেন, শুধু বিবৃতিতে কাজ হবে না, সময় এসেছে যৌথ সামরিক অপারেশন সেল গঠনের। তার এই আহ্বান যেন পুরো সম্মেলনের গতিপথই পাল্টে দিল। আরব দুনিয়া কি এবার শুধু নিন্দায় থেমে থাকবে, নাকি বাস্তব পদক্ষেপ নেবে? প্রশ্নটা এখন বিশ্বজুড়ে। গাজা যুদ্ধের বাইরেও ইসরায়েল সম্প্রতি হামলা চালিয়েছে ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। একে একে উত্তপ্ত করেছে গোটা মধ্যপ্রাচ্য, ফলে সংকটে পড়েছে আঞ্চলিক নিরাপত্তা। এই বাস্তবতায় দোহায় সমবেত নেতাদের আলোচনায় উঠে আসছে নতুন প্রতিরক্ষা কাঠামোর চিন্তা। উপসাগরীয় দেশগুলো ভাবছে এবার হয়তো যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে হবে। চিত্রনাট্য যেন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট, অন্যদিকে জেগে উঠছে মুসলিম দুনিয়ার সমবেত কণ্ঠ। দোহা এখন শুধু একটি শহর নয়, প্রতিরোধের প্রতীক। এবার কি মিশরের রণক্ষেত্র? সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েল কাতারে চালালো হামলা। কাতার, যে দেশ এতদিন হামাস ইসরায়েলি শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী, যে দেশ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, তাহলে আর বাকি রইল কি? মধ্যপ্রাচ্যের মানচিত্রে এবার কি নতুন করে আগুন জ্বলবে? এক দোদুল্যময় সময় এখানেই সে সবচেয়ে বড় দার্শনিক। আজ কাতার, কাল কার পালা? মিশর নাকি ইতিমধ্যেই ধরে নিয়েছে তাদেরও টার্গেট করবে ইসরায়েল, আর তাই কায়রো এখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই জানাচ্ছে, মিশরের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ইসরায়েল হয়তো হামাস নেতাদের টার্গেট করতে মিশরের ভিতরে হামলা চালাবে। যদি এমনটা ঘটে তাহলে পরিণতি হবে ভয়াবহ। কায়রোর সতর্কবার্তা। মিশর ইতোমধ্যেই ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে তাদের মাটিতে হামলা মানে এক নতুন যুদ্ধের দরজা খুলে দেয়া। মিশরের ভাষায়, আমাদের আশ্রয়ে থাকা হামাস নেতাদের ওপর যে কোনো আঘাত মানে মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত, পাল্টা জবাব আসবেই। কূটনৈতিক চ্যানেল ঘুরে ইসরায়েলকেও বার্তা দিয়েছে কায়রো, শান্তি প্রক্রিয়ায় মনোযোগ দিন, হামলার ফন্দি বাদ দিন, নইলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিরতায় ডুবে যাবে। ইসরায়েলের ঘোষণা। কাতারে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্জে উঠেছিলেন, তারা যেখানে থাকবে আমরা সেখানেই আঘাত করব। এই কথাতেই নাকি মিশর আঁচ পেয়েছে, এবার হয়তো তাদের দিকেও তাক করেছে তেল আবিব। মিশরের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের মাটিতে হামাস নেতাদের আক্রমণ মানেই মিশরের উপর হামলা, আমরা চুপ করে থাকব না। প্রতিরক্ষার দিয়া। কাতারে হামলা মিশর আগে থেকে টের পায়নি, কিন্তু এবার আর সুযোগ দিতে চাইছে না। তাই সীমান্তে বসানো হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বলা হচ্ছে চীন থেকে কেনা সেই সিস্টেম এখন মিশরের ঠাঁই। তবে বিশ্লেষকরা বলছেন মিশর কেবল হামাসের পক্ষ নিচ্ছে না, বরং তারা চাইছে শান্তির পথ যেন পুরোপুরি ভেঙে না পড়ে। বহু বছর ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে মিশর, যেন গাজার আগুন একদিন নিভে যায়।
কিন্তু বাস্তব দৃশ্যপট আলাদা। যুদ্ধবিরতি ভেঙে যখন থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তখন থেকেই ক্ষুব্ধ কায়রো। এখন প্রশ্ন, ইসরায়েল যদি সত্যিই মিশরের ভেতরে আঘাত হানে, তাহলে কি কায়রোও নামবে যুদ্ধে? মধ্যপ্রাচ্যের আকাশ যেন দাবানল। কাতার পুড়েছে, গাজা তো আগুনে জ্বলছে। মিশর এখন প্রস্তুত, আঙুল ট্রিগারে। শুধু সময় অপেক্ষা করছে কে আগে টেনে ধরবে সেই ট্রিগার। আগুনের ছায়ায় তেল আবিব, ইয়েমেন ইসরায়েল সংঘাতে নতুন মোড়। ভোরের অন্ধকার তখনও কাটেনি, হঠাৎ করেই মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন। মানুষ দিশেহারা, কেউ আশ্রয় কেন্দ্রে ছুটছে, কেউ বা জানালার ফাঁক গলে তাকিয়ে আছে আকাশের দিকে। ঠিক সেই সময় খবর এলো ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবে নিক্ষেপ করেছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটা কিন্তু কোনো সাধারণ হামলা নয়। হুথিদের দাবি এই ক্ষেপণাস্ত্র বহন করছিল গুচ্ছ বোমা, যেটা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে। তারা বলছে অভিযান সফল হয়েছে, সংবেদনশীল জায়গাগুলোতে আঘাত হেনেছে। নাম দিয়েছে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র অপারেশন। প্রতিশোধের আগুন। ইসরায়েলি যুদ্ধবিমান আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। একটি সামরিক জনসংযোগ সদর দপ্তর আর জ্বালানি স্টেশন ধসে পড়ে মুহূর্তেই। অন্তত ৩৫ জন মারা যায়, আহত হয় ১৩০ জনের বেশি। চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ আর আতঙ্ক। হুথিদের ভাষায় সানার রক্ত বৃথা যাবে না। সেই প্রতিশোধের আগুনেই তারা ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের দাবি আকাশে ধ্বংস, তবে অন্য এক ছবি আঁকছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের দাবি ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আইডিএফ অবশ্য এ নিয়ে মুখ খোলেনি যে ক্ষেপণাস্ত্র আসলেই গুচ্ছ বোমা বহন করছিল কিনা। তবে এই হামলা যে ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই। আকাশে সাইরেন বাজতেই এক মুহূর্তে শহর থেমে যায়। নেতানিয়াহুর লড়াইয়ের ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, কয়েকদিন আগেই আমরা হুথিদের সন্ত্রাসী সরকার ভেঙে দিয়েছি। রামন বিমানবন্দরেও তারা হামলা চালিয়েছে, কিন্তু তাতে আমাদের সংকল্প দুর্বল হয়নি। আমরা আকাশ থেকে আবার আঘাত এনেছি তাদের ঘাঁটি ও সন্ত্রাসী কেন্দ্রগুলোতে। যারাই আমাদের আঘাত করবে আমরা তাদের খুঁজে বের করব। এ যেন এক যুদ্ধ ঘোষণা। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে নারাজ। প্রতিশোধ থামছে না। ইসরায়েলের দাবি যতই হোক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে। হুথিদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তারা বলছে গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলকে টানা আঘাত করতে থাকবে। এমনকি প্রাণঘাতী হামলা হলেও প্রতিরোধ থামবে না। এই টানাপোড়েনের মাঝে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। ফলে প্রতিশোধের অঙ্গীকার আরও শক্ত হয়েছে হুথিদের মনে। তেল আবিবের রাত এখন আর আগের মতো শান্ত নয়। একদিকে ইসরায়েলের রাজধানী প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে হুথিদের অদম্য প্রতিশোধ স্পৃহা। আকাশী ক্ষেপণাস্ত্রের লাল রেখা যেন রক্তক্ষরণ হয়ে ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত। ইতিহাসের পাতা আজ আবার উল্টে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে বেজে উঠেছে নতুন এক বাজনা। দোহায় ইসরায়েলের বোমা পড়ার পর থেকেই এক ভিন্ন ছন্দে দৌড়াতে শুরু করেছে তেহরান। তাদের কণ্ঠে আজ প্রতিশোধের গান, তাদের হাতে আজ ভবিষ্যতের বারুদ। তারা বলছে, কাতার, আমরা তোমার পাশে আছি। আমরা দিতে চাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা নামের এক ভয়ঙ্কর গর্জন। কল্পনা করুন সেই প্রস্তাব। আয়াতুল্লাহর দেশ কাতারকে ডাকছে, আহ্বান জানাচ্ছে, তোমার দেশে আমাদের মিসাইল বসাও, তোমার বুক থেকে সরাও আমেরিকার ছায়া। কারণ দোহায় বসে আছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে 10,000 সৈন্য, যেখানে অসংখ্য যুদ্ধবিমান আর মারণাস্ত্র। ইরান চায় সেই দুর্গ ভাঙতে, চায় সাম্রাজ্যের পতন ঘটাতে। মোস্তফা জারি, ইরানের এক আইন প্রণেতা, তিনি লিখলেন খোলা বার্তা। কাতারের আমিরকে আহ্বান জানালেন, তোমাদের সার্বভৌমত্বের জন্য এখনই সময়। আমেরিকার সৈন্যদের বিদায় দাও, আমাদের ক্ষেপণাস্ত্র বসাও তোমাদের আকাশে। এ যেন শুধু প্রস্তাব নয়, এ যেন ছুরির ধার, যা কাঁপিয়ে দিল উপসাগরের বুকে প্রতিটি প্রাসাদকে। মনে পড়ে 9 সেপ্টেম্বরের রাত। দোহায় হামলা চালালো ইসরায়েলি বিমান হামাসের সদর দপ্তর লক্ষ্য করে। সেই হামলায় লাল হয়ে উঠল শহরের আকাশ। টার্গেট ছিল খালিল আল হায়া, হামাসের শীর্ষ নেতা। কিন্তু সে মিশন ব্যর্থ হলো। তবুও সেই আগ্রাসন ছিল এক বার্তা, এক ভয়ঙ্কর ঘোষণা। মিত্র দেশের মাটিও এখন নিরাপদ নয়।
ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এলো অস্বস্তির সাফাই, আমেরিকা জড়িত নয়, এটা কেবল নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত। কিন্তু বিশ্ব জানে যখন আগুন জ্বালে তখন ধোঁয়া আকাশ ভরে, এবং সেই ধোঁয়া ছড়িয়ে দিল সন্দেহ, ছড়িয়ে দিল উত্তেজনা। আর তেহরান তারা থামেনি, তারা স্মরণ করালো জুনের সেই 12 দিনের যুদ্ধ, যখন কাতারের মার্কিন ঘাঁটিতে উড়েছিল মিসাইল। যদিও দোহা বলেছিল আমরা প্রতিহত করেছি, কিন্তু সেই গর্জন শোনা গিয়েছিল উপসাগরের প্রতিটি দ্বীপে, প্রতিটি প্রাসাদে, প্রতিটি রাজপথে। আজকের প্রেক্ষাপটে সেটিই আবার ফিরে আসছে। কাতার দাঁড়িয়ে আছে এক সংকটে। কাকে বিশ্বাস করবে তারা? দীর্ঘদিনের মিত্র আমেরিকা, নাকি পারস্যের প্রতিবেশী ইরান, যে বলছে আমরা তোমাকে ঢাল দেব, আমরা তোমাকে ক্ষেপণাস্ত্র দেব? এটা শুধু কূটনীতি নয়, এটা দাবার বোর্ডের চাল। এখানে প্রতিটি ঘুঁটি আগুনে মোড়া, প্রতিটি হাত বাড়ানোতে আছে সন্দেহের ছায়া। কাতারের আকাশ এখন হয়ে উঠেছে নাট্যমঞ্চ, যেখানে খেলছে ইসরায়েল, ইরান, আমেরিকা এবং কাতার নিজে, এক অভিনেতা আবার এক দর্শকও। কোথায় যাবে এই গল্প? কোন মঞ্চে থামবে এই ছুটে চলা নাটক? সময়ই বলে দেবে। মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, দ্বিধায় সৌদি আমিরাত। রাতের আকাশে হঠাৎ আগুন, বোমার গর্জন যেন মধ্যপ্রাচ্যের বুক চিরে যাচ্ছে। একের পর এক হামলা, গাজা, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া, ইয়েমেন। ইসরায়েলের আঘাতে আজ গোটা মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলছে। যে আগুনের শুরু ছিল গাজায়, তা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। প্রথম দৃশ্য, গাজা, হাসপাতাল ভেঙে পড়ছে, হাজার হাজার প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ একে বলছে মানবিক বিপর্যয়। তবুও ইসরায়েলের দাবি তারা নাকি শুধু হামাসের ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সাধারণ মানুষ। পানি নেই, খাবার নেই, সীমান্ত বন্ধ। এক টুকরো রুটি, এক ফোঁটা পানির জন্য সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন মৃত্যুর অপেক্ষায়। দ্বিতীয় দৃশ্য, লেবাননের সীমান্ত। হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনারা যেন চোখের ইশারায় যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। ইসরায়েলের বিমান গর্জে উঠছে, রকেট ছুটে যাচ্ছে লেবাননের আকাশ থেকে। আতঙ্কিত সাধারণ মানুষ মনে করছে আবার হয়তো 2006 সালের ভয়াবহ যুদ্ধ ফিরে আসছে। তৃতীয় দৃশ্য, সিরিয়া। হোমস আর লাতাকিয়ায় ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে সামরিক ঘাঁটি। দামেস্কো, আলেপ্পোতে একের পর এক বোমা। ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী ঘাঁটি, অথচ সত্যিটা আরো বড়। সিরিয়ার ভাঙা ইতিহাসের ওপর আবার আগুন জ্বালাচ্ছে ইসরায়েল। চতুর্থ দৃশ্য, কাতার। দোহার আবাসিক এলাকায় হামলা, টার্গেট হামাসের নেতারা। যে কাতার এতদিন মধ্যস্থতাকারী ছিল, সেই কাতারকেই এবার চ্যালেঞ্জ জানালো ইসরায়েল। বার্তা স্পষ্ট, তোমরা নিরাপদ নও। উপসাগরীয় রাজনীতিতে এই আঘাত নতুন ভাঙন তৈরি করতে পারে। পঞ্চম দৃশ্য, তিউনিসিয়া। উত্তর আফ্রিকার দেশ, হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত। ইসরায়েল সেখানে হামলা চালালো। তিউনিসিয়ার সরকার একে যুদ্ধ ঘোষণার সমান বলছে। মানচিত্রের বাইরে গিয়েও ইসরায়েল বার্তা দিচ্ছে প্রতিপক্ষ যেখানেই থাকুক সেখানে আঘাত হানবে তারা। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন ঘোষণা দিয়েছে রেড সিতে ইসরায়েলি স্বার্থে আঘাত আসছে। বিশ্ব বাণিজ্যের প্রধান পথ এখন আগুনের মুখে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, কিন্তু হুথিদের ঠেকানো এত সহজ নয়। এরা এর আগেও সৌদি ও আমিরাতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে। এরই মধ্যে আরেক টুইস্ট, সৌদি আরব আর আমিরাত এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছিল, এখন তারা চাপে। কাতার ও তিউনিসিয়ায় হামলার পর আরব জনগণ ইসরায়েল বিরোধী হয়ে উঠছে। সৌদি বাধ্য হতে পারে অবস্থান বদলাতে। আমিরাত এখনো দ্বিধায়, কোন পথে যাবে তারা? এই আগুন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। রেড সি অস্থির হলে তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে ধাক্কা লাগবে। ইউরোপ দ্বিধায়, আমেরিকা খোলাখুলি ইসরায়েলের পাশে, আর চীন রাশিয়া সুযোগ নিচ্ছে, নতুন ব্লক গড়ে তুলছে। প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? যদি লেবানন সিরিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায়, তবে তা হবে আঞ্চলিক যুদ্ধ। যদি হুথিরা রেড সি নিয়ন্ত্রণে নেয়, তবে বিশ্ব অর্থনীতি থরথর করে কেঁপে উঠবে। মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা। নিশ্চিত একটাই, এই আগুনে শুধু গাজা নয়, কাঁপছে পুরো দুনিয়া। দোহা, সোনালি আলোয় ভাসা এক শহর, যে শহর নিজেকে ভেবেছিল অজেয়। কিন্তু সেপ্টেম্বরের সেই রাত, আকাশ ছিঁড়ে নামলো আগুনের বৃষ্টি।
নিরাপত্তার দেয়াল গুড়িয়ে গেল, মায়া ভাঙল। যে কাতার আমেরিকার ছায়ায় নিশ্চিন্তে ঘুমাতো, সে জেগে উঠেছে আতঙ্কে। রাস্তা জুড়ে সাইরেন, আর্তনাদ। বিশ্ব তাকিয়ে আছে এক নতুন প্রশ্নে, এক নতুন বাস্তবতায়। কোন প্রতিশ্রুতি সত্য আর কোনটা কেবল শূন্য শব্দ? ইতিহাস মনে করিয়ে দিচ্ছে সৌদির তেল স্থাপনা আবুধাবির রাত। প্রতিবারই আমেরিকার ঢাল ফেটে গেছে। আজ সেই ফাটল দোহার বুকে। কাতার, যে পেয়েছিল মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা, যে ভেবেছিল আমেরিকা আছে, কিছু হবে না, আজ তাদের প্রশ্ন করতে হচ্ছে, আমেরিকা তুমি কোথায় ছিলে যখন আকাশ জ্বলছিল? এ যেন এক সিনেমার ক্লাইম্যাক্স। একদিকে অবিশ্বাস, অন্যদিকে বিকল্পের অন্ধকার। চীন, রাশিয়া, নাকি আবার সেই পুরনো আমেরিকা? কাতারের ভবিষ্যৎ কোন পথে যাবে? কিন্তু ইতিহাস একটাই বলে, আগুনের ছায়া মুছে যায় না সহজে। দোহা সেই রাতকে মনে রাখবে, আর উপসাগরের রাজনীতি আর কখনো আগের মতো থাকবে না। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে শুরু হলো এক নতুন অধ্যায়। ক্রিশ্চিয়ান দিওয়ান স্পষ্ট করে দিলেন, উপসাগরের যে কোনো সদস্য রাষ্ট্রে আঘাত মানে পুরো উপসাগরের উপর হামলা। এবং দোহায় হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নটা এখন আরও জটিল হয়ে পড়েছে। মিত্রের মুখোশ খুলে যাচ্ছে। কাতার জানে দোহার বুকেই আছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। হাজার হাজার মার্কিন সেনা বসে আছে সুরক্ষার নামে। তবুও সেই রাতের আকাশে ভেসে এলো ইসরায়েলি বোমার শব্দ। প্রশ্নটা এখন স্পষ্ট, আসলেই কতটা ভরসা করা যায় আমেরিকার প্রতিশ্রুতির ওপর? রাজনৈতিক বিশ্লেষক উলভিকসন মনে করিয়ে দিচ্ছেন, এটাই প্রথম নয়। 2019 সালে সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলা, 2022-এ আবুধাবিতে হুথিদের আক্রমণ, প্রতিবারই আমেরিকার প্রতিরক্ষা প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন থেকেই উপসাগরের দেশগুলো বিকল্প খুঁজছে। সৌদি গেছে চীনের দিকে, রাশিয়ার দিকে। আমিরাতও ইরানের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। কিন্তু কাতার উল্টো আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে। 2022 সালে বাইডেন প্রশাসন কাতারকে দিল মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা, মানে ন্যাটো না হয়েও বিশেষ সামরিক সুবিধা। কাতার ভেবেছিল এটাই ঢাল, কিন্তু সেই ঢাল ভেঙে গেছে দোহার আকাশে। প্রশ্নগুলো এখনো জ্বলছে। দোহাকে আবারও আমেরিকার প্রতিশ্রুতির ফাঁকা শব্দে ভরসা করবে, নাকি চীন আর রাশিয়া শূন্যস্থান পূরণ করবে? উপসাগরের কূটনৈতিক হিসাব নিকাশ কি এবার নতুন পথে হাঁটবে? একদিকে যুক্তরাষ্ট্র, অবিশ্বাসের বেড়ে ওঠা দেয়া, অন্যদিকে বিকল্পের অভাব। যেন ঘন কুয়াশার ভেতর দিয়ে হাঁটছে কাতার। সেপ্টেম্বরের সেই রাত দোহাবাসীর কাছে এক ভয়ের স্মৃতি হয়ে থাকবে, কিন্তু এর বাইরেও এটা ছিল এক ঘোষণা, তুমি যতই নিরাপদ ভাবো, আগুন তোমার দোরগোড়ায় পৌঁছে যাবে। আজ উপসাগরের আকাশে ভেসে বেড়াচ্ছে সেই আগুনের ছায়া। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে সেই রাত ফেলেছে এক দীর্ঘ অন্ধকার ছায়া। রাতের নিস্তব্ধতা। হঠাৎ আকাশ কেঁপে উঠল বজ্রের মতো গর্জনে। তেল আবিবের বুক চিরে ছুটে এলো এক ভয়ঙ্কর বার্তা। ইয়েমেনি বাহিনীর হাতে তৈরি ফিশন মাল্টি ওয়ারহেড প্যালেস্টাইন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করল, এই হামলা শুধু প্রতিশোধ নয়, এক অগ্নিঝরা সতর্কবার্তা। গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহার এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব এভাবেই দেয়া হলো। তাদের ভাষায় অভিযান সফল, আর সেই সাফল্যে তেল আবিবে আতঙ্কের ঢেউ। লাখ লাখ দখলদার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমও জানালো ভোরবেলার আতঙ্কের কথা। সাইরেন বাজতে শুরু করলো তেল আবিব ও আশেপাশের এলাকায়। ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা বলছে, কোনো হতাহতের খবর নেই। আর ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু জনমনে যে ভয় ঢুকে গেছে তা আর সহজে মুছে যাবে না। এটাই প্রথম নয়। এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সেনারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নেগেভ মরুভূমি আর ইলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছিল। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সেসব আক্রমণকে ঘোষণা করেছিলেন সফল অভিযান। এই ধারাবাহিকতার নতুন অধ্যায় হল তেল আবিবে সরাসরি বজ্রপাত। এখানেই টুইস্ট। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, দুর্ভিক্ষ আর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে অনেকেই ভঙ্গুর রাষ্ট্র ভেবেছিল, কিন্তু সেই দেশই এখন ইসরায়েলের হৃদয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। গাজার মানুষের প্রতি সংহতি দেখাতে ইয়েমেনিরা শুধু স্লোগান দেয়নি, বাস্তবে কৌশলগত সমুদ্র অবরোধ চালু করেছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে লোহিত সাগরকে রণক্ষেত্র বানিয়ে ফেলেছে তারা।
বিশ্ব এখন দেখছে যেসব হুথি যোদ্ধাকে একসময় দুর্বল বলা হতো তারাই আজ শক্তির প্রতীক। তারা ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণ চলবে। এই হুমকি শুধু কথার নয়, বাস্তবেই কার্যকর হচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের লৌহ কবচ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন এই ঝড় সামলাতে পারবে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষাকে অচল করে দিতে পারে। আজ তেল আবিবে, কাল হয়তো আরও গভীরে। এখনো পর্যন্ত গাজার ছবি সবচেয়ে হৃদয় বিদারক। 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা 64,756, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিরা বলছে এই গণহত্যার জবাব আকাশে আগুন হয়ে ফিরবে। দৃশ্যটা যেন এক সিনেমার মতো। ইসরায়েল ভেবেছিল যুদ্ধ শুধু গাজার ভেতরেই আটকে রাখবে, অথচ সেই আগুন এখন ইয়েমেনের পাহাড় পেরিয়ে তেল আবিবের বুকে নেমে এসেছে। একদা দুর্বল রাষ্ট্র, আজকের ভয়ঙ্কর প্রতিপক্ষ। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, ইয়েমেনিদের এই বজ্রপাত কি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে ভেঙে দেবে, নাকি আরও বড় আগুনের জন্ম দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। তবে নিশ্চিত একটাই, ইসরায়েলের রাত আর শান্ত থাকবে না। কাতারের সামরিক শক্তি, ধোঁয়ার আড়ালে ঝলসে ওঠা এক নতুন বাস্তবতা। আলো ঝলমলে দোহা, আকাশে শান্তি, বাতাসে নিশ্চিন্ততার সুবাস। অথচ সেই দোহার বুকে হঠাৎ গর্জে উঠল আগুন। 9 সেপ্টেম্বর, মধ্যপ্রাচ্যে এক অচেনা ভূমিকম্পের দিন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটির দেশ কাতার, আবার সেই কাতারই ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের আশ্রয়দাতা। কিন্তু অপ্রত্যাশিতভাবে ইসরায়েলের আগ্রাসনের নিশানায় চলে এলো দেশটি। ইতিহাস বলে কাতার সাধারণত সংঘাতের বাইরে থাকে, তবে আঞ্চলিক রাজনীতির ঘূর্ণিপাকে এই শান্ত দ্বীপও কখনো কখনো টেনে আনা হয় আগুনের ভেতরে। জুন মাসেই ইরান হামলা চালিয়েছিল কাতারের আল উদেইদ ঘাঁটিতে, তাও আবার আগে থেকেই জানিয়ে। কিন্তু এবার ভিন্ন দৃশ্যপট। ইসরায়েল সরাসরি আবাসিক এলাকায় হামলা চালালো, যেন এক নিখুঁত চিত্রনাট্য। ইসরায়েলের দাবি 15টি যুদ্ধবিমান, 10টি ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ ফায়ার সামিট নামে অপারেশনের। এমন ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ক্ষোভে ফেটে পড়লেন। তার ভাষায় এটি রাষ্ট্রীয় সন্ত্রাস, প্রতিশোধ নেওয়ার অধিকার আছে কাতারের। এই উচ্চারণেই সবার দৃষ্টি ঘুরে গেল দোহার সামরিক ভাণ্ডারের দিকে। প্রশ্ন, কাতার কতটা শক্তিশালী? কাগজে কলমে কাতারের সামরিক শক্তি ছোট বলে মনে হতে পারে। 2017 সালে হাতে ছিল মাত্র 12টি মিরাজ 2000 যুদ্ধ বিমান, কিছু পুরনো ফরাসি ট্যাঙ্ক। কিন্তু এরপর পাল্টে যায় খেলা। পশ্চিমা অস্ত্র কেনায় ঝুঁকে কাতার রাফায়েল যুদ্ধবিমান, ইউরোফাইটার টাইফুন, জার্মান লেপার্ড ট্যাঙ্ক, অ্যাপাচি হেলিকপ্টার থেকে শুরু করে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা হাতে নেয়। আর 2024 সালে যোগ হয় নতুন মাত্রা, তুরস্কের 6টি F-16, যেগুলো কাতারের আকাশে উড়েছে হাজারো ঘন্টা। তবু এই বহরও ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি। সেই ব্যর্থতায় আত্মবিশ্বাসে চিড় ধরেছে। আর এখানেই টুইস্ট, কাতার হয়তো সরাসরি প্রতিশোধ নেবে না, কিন্তু ইসরায়েলের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে পারে। আরও একটি প্রশ্ন উত্থাপন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিশাল উপস্থিতি থাকা সত্ত্বেও কেন তারা হামলা ঠেকালো না? এই প্রশ্নে হয়তো ওয়াশিংটন দোহা সম্পর্কের ফাঁক বাড়িয়ে দেবে, আর সেই ফাঁক ভরাট করতে এগিয়ে আসতে পারে চীন। কাতার যদি বেইজিংয়ের তৈরি HQ-22 বা HQ-9B প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তবে তা হবে ভূ রাজনীতির নতুন বিষয়। একদিকে আগুনে ঝলসে যাওয়া দোহা, অন্যদিকে টেবিলের ওপর ছড়িয়ে থাকা অস্ত্র কেনার নকশা। একদিকে আত্মরক্ষার প্রশ্ন, অন্যদিকে আঞ্চলিক শক্তির খেলায় বড় পুতুল হয়ে ওঠার ভয়। কাতার কি নিজেকে সংঘাত থেকে সরিয়ে রাখতে পারবে, নাকি এই হামলা এক নতুন অধ্যায়ের সূচনা? তবে নিশ্চিত 9 সেপ্টেম্বরের রাত কাতারের সামরিক ইতিহাসে এক নতুন মোড় তৈরি করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে আজ আবারও আগুনের গন্ধ। যেখানে শান্তির আলোচনার টেবিলে জমেছিল আশা, সেই দোহা আজ গুনছে ধ্বংসের ক্ষণ গণনা।
কাতার স্থিরতা আর মধ্যস্থতার প্রতি এবার তার আকাশ ছেড়ে ঢুকে পড়েছে ইসরায়েলের রণবিমান। যুদ্ধের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কূটনীতির টেবিলে। হায় কি নির্মম পরিণতি! যেখানে শান্তির ভাষা লেখা হচ্ছিল, যে শহর ছিল আলোচনার ঘর, আজ সেটাই হলো মৃত্যুর খবর। এখানেই হামাসের নেতারা খুঁজছিলেন স্থিরতার ছায়া, কিন্তু ইসরায়েলের হামলায় তারা খুঁজে পেলেন কেবল অগ্নিশিখা। আরো গভীর হলো ক্ষত। কাতারের মাটিতে পড়ল সার্বভৌমত্বের প্রশ্ন। একটি ছোট্ট উপসাগরীয় রাষ্ট্র, যার বুক চিরে গড়ে উঠেছিল আমেরিকার সামরিক ঘাঁটি, এবার সেই ঘাঁটির ছায়ায় ইসরায়েল চালালো আঘাত। এবং আঙুল উঠল, হ্যাঁ, সেই হাতল আমেরিকার মুঠোয় ছিল। এই আঘাতের পরে শব্দ তুলল তেহরান। ইরানের সংসদ থেকে উঠল বজ্রধ্বনি। মার্কিন সেনারা চলে যাক, কাতারের আকাশে উঠুক ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কাতারকে সতর্ক করেছেন ইরানের সংসদ সদস্য। কাতারের নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমেরিকার সেনাদের বিদায় করে কাতারে ইরানের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন তিনি। এমনিতেই ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট ক্ষোভ এবং অবিশ্বাস এখন কাতারকে এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই সুযোগেই ইসরায়েলের পরবর্তী হুমকি থেকে কাতারকে রক্ষা করতে ক্ষেপণাস্ত্র বসানোর কথা তুলছেন ইরানের এমপি। এক্স প্ল্যাটফর্মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশ্যে এই আহ্বান জানান ইরানের এমপি মোস্তফা জারি। তিনি লিখেছেন, ইসরায়েলের সহযোগী মার্কিন সেনাবাহিনীকে কাতার থেকে এখনই বহিষ্কার করা উচিত। আপনাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাতারের মাটিতে ইরানের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার এখনই উপযুক্ত সময়। একদিকে হামলার ক্ষত, অন্যদিকে নতুন প্রস্তাব। ইরানের বিপ্লবী গার্ড ডাকছে কাতারকে, আমাদের মহাকাশ ইউনিট প্রস্তুত, ডেকে নিন, আমরা পাহারা দিব। কিন্তু এই আহ্বান কেবল নিরাপত্তার প্রতিশ্রুতি নয়, এটা এক ভূ রাজনৈতিক বার্তা। আমেরিকার বিপরীতে ইরানের পদচিহ্ন বসানোর এক স্বপ্ন। এমন সময় ইরানের প্রেসিডেন্টও বললেন, এই হামলা অবৈধ, অমানবিক, শান্তি বিরোধী। কঠোর ভাষায় তিনি আমেরিকাকে দোষারোপ করলেন, বললেন তাদের ছায়া ছাড়া এরকম অপরাধ অসম্ভব। আর বিশ্লেষকরা লিখলেন, এটা শিক্ষা, এটা সতর্কবার্তা। যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, তারা যেন দেখে এই আগুন, এই ধোঁয়া। কাতার ও ইরান দুটি প্রতিবেশী, দুটি কখনো সহযোগী, কখনো জটিল সম্পর্কে বাঁধা। কিন্তু গ্যাসের স্রোত, অর্থনীতির সেতু আজ তাদের আবারও টেনে আনছে কাছে। ইসরায়েলের বোমা কেবল কাতারের আকাশ চিরে দেয়নি, এটা খুলে দিয়েছে নতুন অধ্যায়ের দরজা। তাহলে ইতিহাসের পাতায় এই অধ্যায় কিভাবে লেখা হবে? কাতার কি বেছে নেবে আমেরিকার ছায়া, নাকি খুলে দেবে দরজা ইরানের ক্ষেপণাস্ত্রের জন্য? শান্তি কি আবার ফিরবে আলোচনার টেবিলে, নাকি যুদ্ধের ছায়া ঢেকে দেবে উপসাগরের নীল জল? একই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে দোহা থেকে কায়রো, তেহরান থেকে ওয়াশিংটন। এখানে কি শুরু হলো নতুন অধ্যায়ের আগুন? মধ্যপ্রাচ্যের আকাশে আজ আবারও বজ্রপাত। কাতার নীরব, শুধু অভিযোগের সুর, শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকা এক রাজ্যের দৃষ্টি। কিন্তু ঠিক সেই সময় দূর সানা থেকে উঠে দাঁড়ালো অন্য এক কণ্ঠ। হুথিরা, যাদের হাতে নেই কাতারের মতো অফুরন্ত সম্পদ, কিন্তু আছে প্রতিরোধের অদম্য সব। তাদের চোখে নো মার্সি লেখা, তাদের আঙুলি ছোড়া হলো প্রতিশোধের আগুন। ধোঁয়ায় ঢেকে থাকা সানার আকাশ, যেখানে আগের দিন ইসরায়েলি বোমারু বিমানের গর্জন ছিঁড়ে দিয়েছিল শহরের বুক, ভেঙে পড়েছিল হাসপাতাল, পুড়েছিল সংবাদপত্রের অফিস। শহরের মেঝেতে পড়েছিলেন সাংবাদিক। সেই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে উঠে এলো এক ঘোষণা। টেলিভিশনের পর্দায় হাজির হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। কণ্ঠে তার প্রতিশোধের সুর। বলে দিলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ছুটেছে নেগেভ মরুভূমির দিকে। আরও আছে, শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও উড়ে গেছে রামন বিমানবন্দরে। ড্রোন আঘাত করেছে নেগেভের সামরিক ঘাঁটিতে। ইসরায়েলের দক্ষিণে বাজল সাইরেন, আতঙ্কে মানুষ ছুটল আশ্রয় কেন্দ্রে। যদিও সেনারা বলল, আমরা কিছু ড্রোন ভূপাতিত করেছি, কিন্তু হুথিদের ঘোষণা কেটে গেল রাতের আকাশে বজ্রপাতের মতো। আমাদের আঘাত সঠিক ছিল, কার্যকর ছিল। জবাবটা শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকও। কারণ ইসরায়েলের আঘাতে নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নিহত হয়েছিলেন মন্ত্রীরাও। সে ক্ষত শুকায়নি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতিটি রক্তফোঁটার প্রতিশোধ নেওয়ার শপথ বাস্তবে রূপ নিচ্ছে ক্ষেপণাস্ত্রের আগুনে। হুথিদের সতর্কবাণী, আমরা লক্ষ্য করব তাদের ঘাঁটি, তাদের বিমানবন্দর, তাদের দখলকৃত বসতি, এমনকি তাদের লাউঞ্চও নিরাপদ থাকবে না। সেই হুঁশিয়ারি আজ পরিণত হলো বাস্তবতায়।
ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে তেল আবিব সহ দখলকৃত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে সাইরেন বাজতে শুরু করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে বিস্তীর্ণ এলাকায় সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও আরো জানিয়েছে কলপিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এই বিস্ফোরণগুলো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলাফল। এদিকে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। ওদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।